সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন সাবেক ক্রিকেটার এবং বর্তমানে আম্পায়ার হিসেবে দেশ বিদেশে বিভিন্ন ম্যাচ পরিচালনা করছেন সাথীরা জাকির জেসি। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। দর্শক, শুরুতেই আমরা দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো জেনে নিয়ে শুরু করব আজকের আয়োজন। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো, এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা শুরুতেই হেডলাইনে বলছিলাম যে আজকে শুরু বিপিএল এর একাদশ আসর, আর কিছুক্ষণ পরেই প্রথম ম্যাচ। কিন্তু এবারও বিপিএল কিন্তু বিতর্ক মুক্ত থাকতে পারলো না। নানা ইস্যুতে টিকিট নিয়ে গতকাল থেকেই ঝামেলা চলছে, দলগুলোর পারিশ্রমিক নিয়ে প্রশ্ন আছে এবং দলগুলোর গ্যারান্টি মানি দেয়া নিয়েও কিন্তু আসলে স্বীকার করে নিয়েছে ক্রিকেট বোর্ড। এখন অনেক দলই তা দিতে পারেনি। সব মিলে কেমন বিপিএল হবে, আসলেই এই বিতর্কটাকে কাটিয়ে বিতর্ক মুক্ত টুর্নামেন্ট হবে কিনা, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সঙ্গে আজকের ম্যাচ নিয়ে তো কথা বলবোই। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে, যে কোনো প্রশ্ন অথবা মতামত শেয়ার করতে পারেন। আমরা সাথীরা জাকির জেসির সঙ্গে কথা বলছিলাম, আমাদের অতিথি হয়ে আজকে এসেছেন। কিন্তু জেসি, আপনার কাছে আলোচনায় যাবার আগে আমরা একটু ঘুরে আসতে চাই মিরপুর স্টেডিয়ামের আশেপাশে। আমাদের সহকর্মী আছেন আশিক রুদ্র সেখানে, এবং আমরা বলছিলাম যে টিকিট নিয়ে ঝামেলা আজকেও চলছে। কি আপডেট আমাদেরকে রুদ্র আপনি জানাবেন, যে কি হচ্ছে আসলে মিরপুরে, টিকিট নিয়ে কেন এত ঝামেলা? খুবই চরম বিশৃঙ্খল অবস্থা রেজওয়ান। আমি সরাসরি কিন্তু মধুমতি ব্যাংক মিরপুর ব্রাঞ্চে এসেছিলাম এবং সেখানে এসে এত অভিযোগ আমরা জানতে পারছি দর্শকদের কাছ থেকে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অনেকেই যখন তারা জেনেছে যে আজকে সকাল 10টা থেকে টিকিট দেওয়া হবে মধুমতি ব্যাংকের 7টি ব্রাঞ্চে থেকে, মিরপুর ব্রাঞ্চে সেই সকাল 6টা থেকে অনেকে ভোর 5টা থেকে কিন্তু এখানে এসে লাইন ধরেছে। তবে আমরা যেটা দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি যে তারা সকাল 10টা, 10:30, 11টা বেজে গেলেও তারা টিকিট কিন্তু পাচ্ছিল না, কাউন্টার থেকে কোনো টিকিট দেওয়া হচ্ছিল না। পরবর্তীতে এখানে যে ব্রাঞ্চ ম্যানেজার আছে তার সঙ্গে আমার কথা হয়েছে এবং তিনি যেটা বলছিলেন যে আসলে বিসিবি থেকেই টিকিট দিতে অনেক দেরি করেছে, যে কারণে 11:15টার পর তারা টিকিট দেওয়া শুরু করে। যে কারণে কিন্তু আসলে এখানে যারা উপস্থিত হয়েছিলেন, যেসব বিপিএল দেখতে আসা উৎসুক জনতা, তারা কিন্তু আসলে বলা যেতে পারে একটা চরম বিড়ম্বনায় পড়ে। তারপরেও আবার দেখা যায় যে মাত্র 50 থেকে 60টি সর্বনিম্ন যে টিকিটের দাম 200 টাকার টিকিট, 50 থেকে 60টি টিকিট দেওয়ার পরে কিন্তু সেই 200 টাকা বা 300 টাকার টিকিট দেওয়া বন্ধ করে দেয়, কারণ তারা জানা যে তাদের কাছে আর টিকিট, সর্বনিম্ন প্রাইসের টিকিট আর অ্যাভেলেবেল নেই। যে কারণে কিন্তু এখানে যারা আসছে তারা কিন্তু খুব বিক্ষোভ করে। তারা বিসিবিকে বলা হয় যে কেন বিসিবি তাদেরকে টিকিট দিচ্ছে না, তারা সেই প্রশ্ন রেখেছে, কেন এত বিশৃঙ্খলা সেই প্রশ্ন তারা রেখেছে। পরবর্তীতে ব্রাঞ্চ ম্যানেজার যেটা বলছিলেন যে আসলে বিসিবি থেকে যে পরিমাণ ওই 200 বা 300 টাকার টিকিট দেওয়া হয়েছে সেই পরিমাণ টিকিটই তারা ডিস্ট্রিবিউট করেছে, এরপরে কিন্তু আর কোনো টিকিট আসে নাই। কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি, মাত্র 850 200 টাকার যে টিকিট, মাত্র 850 টিকিট এসেছে। সেখান থেকে আবার নতুন করে যারা যেসব দর্শকরা আসছে তাদেরকে সেখান থেকে টিকিট ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে ব্যাংক থেকে জানানো হচ্ছে যে যেহেতু বছর প্রায় শেষ এবং বিভিন্ন তাদের যে নিয়মিত লেনদেন যে ব্যাপারগুলো আছে সেগুলোরই একটা অনেক বড় একটা চাপ আছে। সেই অবস্থায় আবার এই টিকিট, এত মানুষের টিকিটের চাহিদা, তারা তাদের খুব সীমিত সংখ্যক লোক দিয়ে সেটা পূরণ করতে কিন্তু তাদের বেশ হিমশিম খেতে হচ্ছে। এবং বিসিবি থেকেও কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। তারা যেটা বলছে যে যদি বিসিবির এখানে 1-2 লোক থাকতো এবং তারা যদি তাদেরকে সহযোগিতা করত, সেক্ষেত্রে হয়তোবা তাদের আসলে এই টিকিট বিক্রির যে কার্যক্রমটা আরেকটু স্মুথ হতো, আরেকটু সহজ হতো। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংকের ভিতরে কিন্তু টিকিট, অনেকেই টিকিট কাটছে এবং যারা আসলে টিকিট পাচ্ছে তাদের আসলে প্রসেসটা অনেকটা স্লো মনে হচ্ছে, কারণ নিয়মিত তাদের আসলে ব্যাংকিং যে কার্যক্রম সেটাই কিন্তু এখনও চলছে। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে রুদ্র আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা শুনেছি যে মিরপুর স্টেডিয়ামের সামনেও প্রতিবাদ করছেন দর্শকরা। পরবর্তীতে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদের সেই অবস্থা জানাতে পারবো। আশিক রুদ্র যোগ দিয়েছিলেন মিরপুরে মধুমতি ব্যাংকের শাখা থেকে, মিরপুর 11 নম্বরে যেটি অবস্থিত। সাথীরা জাকির জেসি, শুরুটাই দেখছিলেন যে আসলে একটু মানুষের জন্য ঝামেলা, এবং বিপিএলের শুরুতে আসলে আমরা গত কয়েক বছর কিন্তু এমন মানুষের আগ্রহ দেখিনি, দর্শক নিয়ে খালি থাকতো। সেক্ষেত্রে এবার সেটা আমরা দেখছি বেশ আগ্রহ আছে।
আছে, সেটা একটা পজিটিভ দিক। কিন্তু টিকিট বিক্রি নিয়ে যা করলো ক্রিকেট বোর্ড গতকাল থেকে, সেটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত, কারণ মানুষের চাপের মুখে তারা টিকিটের টাইমটা ডিক্লেয়ার করতে বাধ্য হয়েছে। টুর্নামেন্ট শুরুর একদিন আগেও তারা কোথায় কখন কিভাবে বিক্রি হবে সেটা জানাতে পারেনি। না, অবশ্যই। এবং আমরা যে প্রতিবেদনটা দেখলাম সেখানে কিন্তু লাইভে যেটা দেখলাম যে একেবারে একটা ক্লিয়ার ভিউ আমরা পেয়েছি কোন প্রসেসে যাচ্ছে, কিভাবে যাচ্ছে। এখানে কিন্তু অনেক আমি বলবো যে প্ল্যানিংয়ের হয়তো বা আরেকটু বেটার হতে পারতো, কারণ ব্যাংকে যেখানে দিবে, ব্যাংকের ওনারাও জানেন যে ইয়ার এন্ডিং ক্লোজিং হবে, সেখানেও অনেক ভিড় হবে। এবং আসলে ব্যাংকের অফিসিয়ালদের পক্ষে কতজন এমপ্লয়ি আপনি আসলে দিবেন টিকিটের জন্য, কারণ এত ভিড় যেখানে। হ্যাঁ, তো সেখানে আমার মনে হয় যে যদি ব্যাংক থেকেই দেয়, ব্যাংকের নিচে একটা বুথ করে সেখানে বিসিবি থেকে 4 জন বা 5 জন অফিসিয়াল দিয়ে হয়তো বা আরেকটু তারা করতে পারতো। কারণ দর্শকরা যেখানে ভোর 5টা 6টা থেকে লাইনে দাঁড়িয়ে আছে, তাদেরও একটা ব্যাপার আছে, তারা খাওয়া দাওয়া বাদ দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে, তাদের আসতে হবে, খেলা দেখতে হবে। দেখা গেল যে টিকিট এমন একটা সময় পাচ্ছে তখন আর খেলা দেখতে যাওয়ার মতো সময়ও থাকবে না। আমি এটা মিরপুরের চিত্র বললাম, মিরপুর থেকে হয়তো বা মিরপুরে খেলা দেখতে যাওয়াটা সুবিধা, বাট অন্যান্য ব্রাঞ্চগুলোতেও তো আসলে একই অবস্থা হচ্ছে। সেখানে সবার জন্যই মনে হয় যে একটা অসুবিধার দিকে পড়তে হচ্ছে। এটা ইয়ার এন্ডিং না হলেও আপনি যদি নর্মাল ডেতেও বলেন, সেখানে আমার মনে হয় যে ব্যাংকে এভাবে টিকিট দেওয়াটা খুব একটা ভালো সলিউশন আমার কাছে এখনো মনে হচ্ছে না। সেখান থেকে সরে আসার উপায় ডেফিনেটলি আছে। এখন আগে যেটা ক্রিকেট বোর্ড মিরপুরে বুথ করে বিক্রি করতো, সেটা এবার বন্ধ করে দিয়েছে আজকের জন্য অন্তত। আগামীকাল আবার ব্যাংক হলিডে, সেটার জন্য আবার চালু করা হয়েছে। নানা ধরনের প্রক্রিয়া বিভিন্ন সময় পরিবর্তন হচ্ছে এবং কিছুক্ষণ পরপরই তা নতুন করে জানানো হচ্ছে। এবং বিশেষ করে অনলাইনে টিকিট বিক্রি ছাড়ার কথা ছিল, সেটা অনেক আগে ঘোষণা দেওয়ার উচিত ছিল বলে আমি মনে করি। আপনার কি মত? না, অবশ্যই। দেখেন, অনলাইন এখন আমাদের সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে গেছে। ধরেন আপনি আমি যদি টিকিট কিনতে যাই, আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আসলে টিকিট কেনার মতো অবস্থা নেই। সেই ক্ষেত্রে হয়তো আমরা বিপিএল দেখতে পারবো না, যেহেতু আমরা অনলাইনে টিকিট কিনতে পারছি না। কারণ সবার কাছে ওই সময়টা নেই যে সবাই গিয়ে আপনি লাইনে দাঁড়িয়ে ভোর 5টা থেকে গিয়ে যুদ্ধ করে সেখানে আপনি টিকিট কিনবেন। এর থেকে না দেখাই হয়তো বা ভালো। সো সবাই আসলে ওই ক্যাটাগরিতেও পড়ে না যে লাইনে দাঁড়িয়ে 200 টাকার টিকিট কিনবে। অন্যরা হয়তো বা অন্য ভিআইপি টিকিট বা বলেন অনেক ধরনের টিকিটের, ক্লাব হাউসের টিকিট, সেই ব্যবস্থাটা আছে। বাট সবাই হয়তো বা জায়গায় গিয়ে কিনতে চাইবেন না। সবার জন্য আমার কাছে মনে হয় যে অনলাইন একটা ডেফিনেটলি বেটার ওয়ে ছিল। এবং সেখান থেকে পরবর্তীতে যদিও বিসিবি ডিক্লেয়ার করেছে একটা ওয়েবসাইটের নাম gobcbticket.com.bd, এই ওয়েবসাইট থেকে টিকিট কাটা যাবে, সেটা তারা ডিক্লেয়ার করেছে। কিন্তু একদমই আমি বলবো যে এটা শেষ মুহূর্তে, মানে টুর্নামেন্ট শুরু 24 ঘন্টারও কম সময় আগে তারা আসলে এই ডিক্লেয়ার করেছে। এটা আরো আগে ডিক্লেয়ার করতে পারত। আমি সেটাই বলছিলাম যে প্রথম দিনে সবার উৎসাহ একটু বেশি থাকে, কারণ দলগুলো একদম নতুন থেকে শুরু করে এবং কোনো পয়েন্টের ব্যাপার নেই। শুরু থেকে সবাই সবার ফেভারিট। আমরা দেখেন, আমরা কোনো দলকে সাপোর্ট করি বা না করি, আমার বাড়ি যদি রংপুর হয় আমি রংপুরের খেলা ডেফিনেটলি দেখবো। আপনার বাড়ি যদি ঢাকায় হয় বা বরিশালে হয়, আপনি ডেফিনেটলি বরিশালের খেলা দেখবেন। ওই টানটা থেকেই কিন্তু সবাই আসে। সো এবার আমার কাছে যেটা মনে হচ্ছে যে দর্শকদের আগ্রহ অনেক বেশি। যদি সবার হাতের নাগালে টিকিটটা থাকে, আমার মনে হয় যে ফুল স্টেডিয়াম ভর্তি আমরা দর্শক দেখতে পারবো। সেটাই তো আসলে চাই। অবশ্যই আমরা সেটাই চাই। এবং আমি তামিম ইকবালের কথা বলতে চাই যে তামিম ইকবাল বলেছেন যে বিপিএল নিয়ে অনেক কিছু হচ্ছে কিংবা অনেক আয়োজন, চেষ্টা, কিন্তু মূল ক্রিকেটটা কি আসলে হারিয়ে যাচ্ছে কিনা, ক্রিকেটে বিনিয়োগ বাড়াতে হবে, তিনি এটা একদম স্পষ্ট করে বলেছেন। অবশ্যই। দেখেন, আমরা এতদিন উদ্বোধনী কনসার্ট নিয়ে অনেক কথা বলেছি। উদ্বোধনী কনসার্ট কিন্তু বিপিএল এর কোনো আসলে খেলার কোনো পার্ট না। সেটা বিপিএল এর হতে পারে যে উদ্বোধনীর একটা পার্ট, বাট আজকে থেকে বোঝা যাবে আসলে বিপিএলটা কেমন হতে চলেছে। আপনি যখন খেলা হবে, উইকেট কন্ডিশন কেমন, রান হচ্ছে কি না, প্লেয়াররা কেমন খেলছে, এবং আপনি সব কিছু কোয়ালিটি আপনি যদি দেখেন, ডিআরএস এসছে আমরা জানি, আম্পায়ারিং কেমন হচ্ছে, কী ধরনের ফ্যাসিলিটিস হচ্ছে, আমরা বিপিএলটাকে কত মাঠের মধ্যে মানে গুছিয়ে দেখানোর মতো বিপিএলটাকে কিভাবে সেল করতে পারছে, সেটার উপর ডিপেন্ড করবে আসলে বিপিএলটা কেমন হচ্ছে। মানে সেই জায়গাটায় আমরা যেটাই বলছিলাম যে তামিম ইকবাল বলেছেন যে মাঠের ক্রিকেটে বিনিয়োগ বাড়ানো। আমরা সেই 3টা ভেন্যুতেই সীমাবদ্ধ এখনো আছি, একটা ভেন্যু বাড়াতে পারছি না, কিংবা 2 ভেন্যুতে অ্যাট এ টাইম খেলাতে পারছি না, যে কারণে পিচের উপর যে একটু রেস্ট পড়বে সেই জায়গাটাও হচ্ছে না। সুতরাং ক্রিকেটটা আসলে কেমন হবে একটু আন্দাজ করা যায়, কিন্তু আমরা আশা করি যে নিশ্চয়ই ভালো হবে। মানে আপনার দৃষ্টিতে এবারের টুর্নামেন্ট আসলে ভালো হবে কি খারাপ হবে, সেটা আপনার বিশ্লেষণটা কেমন? দেখেন, সবাই পরিবর্তনটা চায় ভালোর জন্য এবং সবাই আশা করছিল যে এবার খুব ভালো হবে। এখনও আমরা আশা করছি, যদিও শুরু হয়নি, শুরুর আগে বলতে পারবো না। শুরুর আগে যেই পার্টগুলো মোটামুটি আমরা দেখেছি যে যেভাবে ট্রফি উন্মোচন হয়েছে, মাস্কট উন্মোচন হয়েছে, এক্সেপ্ট দিস টিকিট ইস্যু, এটা ছাড়া আমার কাছে এখন পর্যন্ত গুছানো মনে হয়েছে। বাট মাঠে ক্রিকেটটা শুরু হওয়ার পরে
আসলে বোঝা যাবে কতটুকু গোছানো, এবং একদিনে সেটা বোঝা যাবে না। আপনি একটা রাউন্ড ঢাকায় শেষ করেন, তারপর হয়তো আমরা বলতে পারবো যে আসলে এই রাউন্ডটা কেমন হয়েছে, কোন কোন জায়গায় আরও ইমপ্রুভ হলে ভালো হতো। বাট ডেফিনেটলি আগের থেকে অনেকটা গুছিয়ে করার চেষ্টাটা হচ্ছে, শুধুমাত্র টিকিটের ইস্যুটা আসলে বাদ দিয়ে। সো যেহেতু সব কিছু নতুন, একটু সময় লাগছে, বাট আশা করছি যে অ্যাটলিস্ট বেটার হবে। আমরাও তাই আশা করি। এই 7 দলের মধ্যে আরও একটা অভিযোগ আছে যে অনেকেই পারিশ্রমিক এখনও দেননি। শুরুর আগে 50% পারিশ্রমিক দেওয়ার কথা, সেই বিতর্কটাও সঙ্গী, যদিও সেটা নিয়ে সরাসরি কোনো ক্রিকেটার কথা বলছেন না। কিন্তু আমরা জানতে চাই যে এই 7 দলের মধ্যে আপনার দৃষ্টিতে মানে ফেভারিট কে টুর্নামেন্টে শুরুর আগে, সেটা আগে একটু প্রথমে জেনে নিতে চাই। আমার কাছে স্টিল আমি এখনো বরিশালকে হচ্ছে ফেভারিট দেখছি, কারণ হচ্ছে বরিশালে অনেক সুপারস্টার একসাথে। এটা কি ভালো না খারাপ, মানে এটার কি নেগেটিভ ইম্প্যাক্ট আছে কোনো? বরিশালকে আমরা সবসময় দেখেছি যত বেশি সুপারস্টার সম্ভব তারা নিয়ে খেলেন। যেহেতু লাস্ট টাইম চ্যাম্পিয়নও তারা ছিল, এটা একটা প্লাস পয়েন্ট বলবো। এবং প্লেয়ার কালেকশনটা আমার কাছে বেটার মনে হয়েছে, যে অলরাউন্ডার, ব্যাটার, বোলার, উইকেট কিপার সব কিছু মিলিয়ে একটা খুব ভালো স্ট্রং টিম করেছে। ওকে, 2 নম্বর টিম কারা? 2 নম্বর টিম অনেকগুলো টিম সেখানে একসাথে। ঢাকাও আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, বাট আমার কাছে আরেকটু মনে হয়েছে যে যদি আরেকটু কি বলবো, যে ব্যালেন্স হতো বা ইনফর্ম ব্যাটাররা থাকতো, সেটা একটা ব্যাপার। ঢাকায় ভালো ভালো প্লেয়ার আছে, বাট লাস্ট কিছুদিন যদি আপনি হিসাব করেন, ইনফর্ম ব্যাটার খুব বেশি নেই। রংপুরও আমার কাছে সেটা লিটন দাসকে দিয়ে শুরু, যার কারণেই বলছি যে ফর্মের একটু অভাব। রংপুরও মোটামুটি বেশ ভালো একটা টিম করেছে। সোহান সেখানে রয়েছে, সেখানে আপনি অ্যালেক্স থেকে শুরু করে নাহিদ রানা রয়েছে। সোহান আমরা দেখেছি সবসময় একটু চ্যালেঞ্জ নিয়ে ক্রিকেট খেলতে ভালোবাসে, এবং বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে সোহান কিন্তু রংপুরের মানে যেহেতু তাকে নেওয়া হয়েছে ঘরের ছেলে, যেহেতু তাদের ক্লাবেও খেলেছে প্রিমিয়ার লিগে, যার কারণে সোহানের উপর ভরসাটা বেশি করেছে। রংপুরও আমার কাছে মোটামুটি ভালো টিম লেগেছে। তার মানে এই 3 টিমের মধ্যেই লড়াইটা হবে চ্যাম্পিয়নশিপের, আপনার মনে হয়, নাকি বাইরে থেকেও কেউ এসে পড়তে পারে? বাইরে থেকে আসতে পারে, বাট বলা যায় না তো বিপিএল এ কখন কি হয়। বাট আমার কাছে এখনো সব থেকে মনে হয়, আমি 1 নম্বরে যদি রাখি, আমি ফরচুন বরিশালকেই রাখবো। 1 নম্বরে ফরচুন বরিশাল, এবং 1 নম্বর ম্যাচও তারা খেলবে আজকে, ফরচুন বরিশাল। বরিশাল ভার্সেস দুর্বার রাজশাহী। এই ম্যাচটা কেমন হতে পারে মানে আপনার দৃষ্টিতে? রাজশাহী একটু আনকোড়া কিংবা একটু অচেনা অজানা, একটু মানে ইন্ট্রোভার্ট টাইপের টিম আমার মনে হচ্ছে। রাজশাহী নামের ভারেও খুব বড় প্লেয়ার নেই, আছে। তাসকিনের কথা বলবো, তবে টি20তে আপনি যত যাই বলেন না কেন, ভালো বোলার আপনার লাগবে, ভালো ব্যাটারও কিন্তু সেভাবে লাগবে। সো রাজশাহীর মধ্যে তাসকিনের উপর নজর বেশি থাকবে। তাসকিনের 4টা ওভার খুবই ভাইটাল, কিন্তু 4টা ওভারের থেকে আপনি যদি খুব ভালো, সেখানে বিজয় রয়েছে, ইয়াসির আলী রয়েছে, মোহাম্মদ হারিস রয়েছে, বাট তারপরও আমার কাছে মনে হয় যে আরেকটু যদি ভালো টিম করতে পারতেন ব্যাটিংয়ের দিক থেকে, তাহলে হয়তো ব্যালেন্সটা খুব ভালো হতো। বোলিং মোটামুটি ভালো নিয়েছেন তারা, বাট ব্যাটিংটা মনে হয় আরেকটু স্ট্রং নেওয়া দরকার ছিল রাজশাহী। তার মানে বরিশাল রাজশাহীতে বরিশালকে এগিয়ে রাখবেন? বরিশাল অনেকটা এগিয়ে থাকবে। আচ্ছা, এবং ফার্স্ট ম্যাচ, দিনের প্রথম ম্যাচ, নতুন পিচ, এইখানে একটু রান বেশি হবে কিনা আপনার কি মনে হচ্ছে? রান বেশি হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে, এবং দুপুরের খেলা, রোডটাও আছে সেখানে, একদম শুকনো উইকেট পাবে। সন্ধ্যার খেলাটা একটা ডিউ ফ্যাক্টর ডেফিনেটলি থাকবে, বাট দুপুরের খেলাটা আমার কাছে মনে হয় যে ভালো একটা খেলা আমরা অবশ্যই চাইবো, যেহেতু লম্বা সময় পেয়েছে এই উইকেটটা রেডি করার জন্য। এবং আপনি জানেন যে আমাদের যখন বাইরের দেশ আসে, ওই সময় উইকেট কন্ডিশন একরকম থাকে, কিন্তু বিপিএলে উইকেট কন্ডিশনটা পুরোপুরি চেঞ্জ করার চেষ্টা করা হয়। বাট স্টিল আমার মনে হয় যে মিরপুরের উইকেটে বোলারদের একটা তো আধিপত্য থাকবে, বাট একটা আমি আশা করছি যে 150-এর কাছাকাছি একটা রানও যদি হয় 2 ইনিংসে, তাহলে আমার কাছে মনে হয় যে আমি বলবো যে সফল। আমরা পরের ম্যাচ নিয়ে কথা বলবো, রংপুর ঢাকা বিগ ম্যাচ। প্রথম দিনই বড় 2 দল খেলছে। তার আগে দর্শকের ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি ঢাকা থেকে বলছি। জি, কে বলছেন, নাম বলবেন? জি, মোহাম্মদ তাজুল ইসলাম। জি বলেন। বলছিলাম যে আসলে আমার তো খেলা দেখার খুব ইচ্ছা ছিল, ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি ঢাকা সাপোর্টার। জি জি, হ্যাঁ, তো মাঠে গিয়ে দেখার ইচ্ছা ছিল। এখন আসলে আপনাদের এই বিষয়ে আমি দেখতে চাচ্ছি, ওই টিকিটটা কোন ব্যাংকে ছাড়া হয়েছে আর কি, কোথায় দেওয়া হচ্ছে আর কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মধুমতি ব্যাংকের বিভিন্ন শাখায় দেওয়া হচ্ছে ঢাকায়, এবং একটা অনলাইনে gobcbticket.com.bd এই ওয়েবসাইটেও আপনি অনলাইনে টিকিট কিনতে পারবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আরও কথা বলবো, সাথীরা জাকির জেসি বলছিলাম রংপুর ঢাকা ম্যাচ নিয়ে কথা বলবো, কিন্তু একটা বিরতি থেকে ফিরে এসে সেই আলোচনা হবে। আমাদের সঙ্গেই থাকবেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে।
বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি, শুরুর আগেই বিতর্ক বিপিএলকে আবারও নাড়া দিচ্ছে। এবার আসলে কেমন হবে আমরা সে বিষয় নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার এবং আম্পায়ার সাথীরা জাকির জেসি। বিরতির আগে আমরা প্রথম ম্যাচ নিয়ে কথা বলছিলাম, বরিশাল রাজশাহী। যতটা সহজে বলা গেছে বরিশালের পক্ষে, রংপুর ঢাকা ম্যাচে কি সেটা সহজে বলা যাবে কারো পক্ষে? সহজে বলা যাবে না, বাট স্টিল আমার কাছে মনে হয় যে রংপুর একটু হলেও এগিয়ে থাকবে। সেটার কারণ কি? তাদের অভিজ্ঞতা পুরনো, সম্প্রতি জিএসএল চ্যাম্পিয়ন হওয়া, সেটা নাকি শক্তিমত্তাতেই তারা এগিয়ে? দেখেন, এই টিমটা আমার কাছে মনে হয় যে অনেক আগে থেকে একসাথে কাজ করছে, একসাথে কাজ করার এবং একটা গ্লোবাল ব্যাপার সুপার আছে। লিগ খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, এই কাজ করার একটা ব্যাপার আছে যে আপনি যখন একটা টিম বিপিএল এর আগে হঠাৎ করে, সেটা প্রত্যেকটা দলের কথা বলছি, খুব বেশি হলে ধরেন 7 দিন 10 দিন ধরে না না, একসাথে সেটাও হয় না, সেটাও হয় না। গতকাল অনুশীলন শুরু করেছে একটা দল, বিপিএল খেলছে, এরকম সেটাই আছে। বললাম যে খুব বেশি হলে 7 দিন 10 দিন আগে কেউ ডাকে। বাট রংপুর দলটা আমাকে অনেক আগে, আমার কাছে মনে হয় অনেক আগে থেকে গুছানো। ওরা লং প্ল্যান করে, হয়তোবা খুব আহামরি নাম করা সুপার ডুপার স্টার খুব বেশি কিছু নেই, বাট যাদেরকে নিয়েছে আমার কাছে সব এফেক্টিভ প্লেয়ার মনে হয়। হয়তোবা কম সময়ে খেলবে, বাট অনেকগুলো রান করে দিয়ে আসবে, বা ওই আপনার ছোট্ট বোলিং স্পেলে খুব ভালো একটা স্পেল করে দিবে, এবং তাদের মধ্যে ইউনিটি বা একটা দল হয়ে খেলার অভ্যাসটা আছে, এবং এইটাই আমার কাছে বেস্ট মনে হয়। এবং প্ল্যানিংটা সবসময় আমি দেখেছি যে রংপুর খুব গুছানো করে। যদিও ঢাকা এবার অনেক নাম ডাক নিয়ে এসছেন, অনেক কিছু করেছেন, সাকিব খান নিজে টিম করেছেন, তারকা রয়েছে মাঠের বাইরে, বাট মাঠের ভেতরে আসলে কতটুকু খেলবেন সেটা নিয়ে। আর এই যে অফ ফর্মে একটা কথা বলছি, যে ঢাকা ভালো টিম ডেফিনেটলি, বাট রিসেন্ট ডেজে ঢাকার নাম করা প্লেয়াররা যারা আছে তাদের খুব একটা ভালো ফর্মে নেই, সো এটা একটা চিন্তার বিষয়। লিটন দাসের কথা যদি স্পেসিফিকলি বলি, ফর্মের কথা যেহেতু বারবারই আসছে, লিটন দাসের অফ ফর্মের কারণেই কি তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি, এটা আপনার মনে হয়? থিসারা পেরেরাকে কি কারণে দেওয়া হলো, একমাত্র বিদেশি ক্যাপ্টেন এবার? দেখেন, থিসারা পেরেরা আমার কাছে বরাবরই মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, বাট স্টিল থিসারা পেরেরা কিন্তু লিজেন্ড লিগ খেলছে। আমি লিজেন্ড লিগে ওরা আম্পায়ারিং করে এসেছি, বাট লিজেন্ড লিগ খেলে এসে যে খেলা ছেড়ে দিয়েছে, তাকে এনে ক্যাপ্টেন হিসেবে ডেফিনেটলি ভালো ক্যাপ্টেন, কারণ আপনি অভিজ্ঞতার মূল্যায়ন যদি করেন, খুব ভালো ক্যাপ্টেন। বাট থিসারা পেরেরা এখনকার এই কম্পিটিটিভ ক্রিকেট ওভাবে না খেললেও, মানে বিপিএল আমি যদি কম্পেয়ার করি, বিপিএল এর জন্য আমার কাছে মনে হবে যে থিসারা পেরেরা আসলে এই জায়গায় বেস্ট পিকটা নয়। কারণ যখন লিজেন্ড লিগ খেলছেন, অনেক দিন হয়েছে তিনি আসলে কম্পিটিটিভ ক্রিকেটটা ছেড়ে দিয়েছেন ন্যাশনাল টিমের জন্য খেলাটা, তাহলে আপনি একজন যে খেলা রিটায়ারমেন্টে চলে গেছেন নিজের দেশ থেকে, তাকে এনে আপনি বিপিএল খেলাচ্ছেন, তারপরে ক্যাপ্টেন্সি দিয়েছে হয়তো অভিজ্ঞতার মতো। কারণ আমাদের মাশরাফিকে যখন আমরা অভিজ্ঞতার জন্য সবসময় আমরা ক্যাপ্টেন্সি দেয়া হয়ে থাকে, সেরকম ক্যাপ্টেন হিসেবে হয়তো থিসারা পেরেরা ডেফিনেটলি বেটার অপশন এই টিমের জন্য। কারণ আপনি যখন ক্যাপ্টেন চিন্তা করবেন, আমি সবসময় বলি যে ক্যাপ্টেন একজন অভিজ্ঞ প্লেয়ার হওয়া সবসময় ভালো, কারণ ক্যাপ্টেনকে অনেক কিছু চিন্তা করতে হয়। বাট অ্যাজ এ প্লেয়ার থিসারা স্টিল হয়তোবা এই টিমের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার হবে, কারণ ভালো জায়গায় বোলিং করে, খুব জোরে বোলিং করে না হয়তোবা এখন, ব্যাটিংও খুব ভালো করেন। বাট এখনও আপনি যদি কম্পেয়ার করেন, ওয়ার্ল্ডে আরও অনেক ফরেন প্লেয়ার ছিল যাকে হয়তো আপনি চুজ করতে পারতেন। আচ্ছা, এই 4 দলের বাইরে আমরা যদি বলি যে চিটাগং আবার ব্যাক করেছে, খুলনা এসেছে ফিরে, এবং রাজশাহীর কথা তো আমরা বলছিলাম যে অনেক দিন পর রাজশাহীর একটা ফ্র্যাঞ্চাইজি আমরা দেখছি বিপিএল এ, এবং সিলেট স্ট্রাইকার্স যারা নানা ধরনের সংকট কাটিয়ে আসলে এই বিপিএল এ ফিরছে। চট্টগ্রামও সেই সংকটে আছে, সাকিব আল হাসানকে তারা পায়নি, সিলেট মাশরাফিকে পায়নি। আমি বলছি যে বাকি দলগুলো আসলে কেমন আপনার কাছে মনে হয়? যে শুধুই অংশগ্রহণ, যেহেতু কোনো রেলিগেশন নেই, কোনো কিছু নেই এইসব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে, খালি অংশগ্রহণের জন্যই কি তারা খেলবে? দেখেন, প্রত্যেকটা দল যখন, তারাও তো টাকা খরচ করেছে, কেউ হয়তো বা একটু বেশি করেছে, কেউ একটু কম করেছে, কিন্তু একটা বিপিএল দল করার জন্য ন্যূনতম যেই খরচ, সেটা চিন্তা, মানে সেই দলটা নেওয়ার আগেও কিন্তু একজন যে কোনো মালিক 10 বার চিন্তা করবেন। যেহেতু তারা সেই রিস্কটা নিয়েছেন, তারা প্লেয়াররাও কিন্তু বেশ ভালো পেমেন্ট দিয়ে তারা প্লেয়ারদেরকে নিয়েছেন। মোটামুটি একটা টিম করার চেষ্টা করেছেন সবাই। সবার চিন্তাধারা একরকম না, সবাই হয়তো বা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করেনি, বাট অ্যাটলিস্ট ট্রাই করেছেন যেন কম্পিটিশন ভালো করে। সাকিব আল হাসানকে না পাওয়াটা চিটংয়ের জন্য বড় একটা ধাক্কা, কারণ সাকিবের মতো একজন প্লেয়ার যখন থাকে না, আপনার ওই জায়গায় 2জন প্লেয়ার নিতে হবে, একজন বোলার, একজন ব্যাটার, এবং সেই জায়গাগুলো কিন্তু খালি নেই যে বাইরে আপনি সেরকম সাকিবের কাছাকাছি অপশন পাবেন। 4 জনকে দিয়েও হয়তো বা এই 2 জনের জায়গাটা আপনি পূরণ করতে পারবেন না, সেটা চিটংয়ের জন্য একটা বড় ধাক্কা। একদমই শেষ কথা, যে আপনি বিপিএল শেষে সফল বলবেন, এই যে বিতর্ক নিয়ে আমরা এত কথা বলছি, এগুলো বিতর্ক মুক্ত টুর্নামেন্ট হিসেবে আপনি ঘোষণা দিবেন কি হলে?
বিতর্ক থাকবেই, কারণ আমরা এখনও বিপিএলটা খুব ভালোভাবে গুছিয়ে উঠতে পারিনি। আর এবার তো একদম নতুন ম্যানেজমেন্ট, তাদের জন্যও যদি আমি বলি বিপিএল একাদশ হলেও তাদের জন্য এটা প্রথম ধরতে হবে। সো আবার নতুন করে তাদেরকে সুযোগ দিতে হবে। প্রথম টুর্নামেন্ট, ভুলভ্রান্তি সব কিছু হতে পারে বা হবে, সেটা শেষ করে যদি এটা শেষ করে আগামী 2-3 বছর আমি বলবো যে কোনো বিতর্ক ছাড়া হয়তো বা বিপিএল হবে। ধন্যবাদ আপনাকে জেসি আমাদের সঙ্গে স্টুডিওতে আসার জন্য। আমরাও আশা করি যে আজকে যে টুর্নামেন্ট শুরু হবে সেটা নিয়ে আমরা অনেক কথা বলছি, আমরা চেষ্টা করছি প্রচার দেওয়ার জন্য, কিন্তু বিতর্কগুলোই সামনে আসছে নানা ঘটনার কারণে। কিন্তু আমরা চাই মাঠের খেলায়, বারবারই বলছি, মাঠের খেলায় প্রতিদ্বন্দ্বিতা এবং বিতর্ক মুক্ত পারফরমেন্স টুর্নামেন্ট। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।